মুভি লাভার্স বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে কথা বলবো আমেরিকান সায়েন্স ফিকশন মুভি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ নিয়ে। আপনারা অনেকে আছেন যারা ডাইনোসর রিলেটেড অ্যাডভেঞ্চার মুভি দেখতে ভালোবাসেন। তাদের জন্য এই মুভিটিতে রয়েছে দারুণ এক অভিজ্ঞতা। জুরাসিক ওয়ার্ল্ডের প্রায় প্রতিটি মুভি বিশ্বব্যাপী বক্স অফিসে $1 বিলিয়ন বেশি আয় করেছে এবং বর্তমানে এই মুভিটি আয়ের রেকর্ডও ছাড়িয়ে যাচ্ছে। জুরাসিক সিরিজটি এই মুভির মাধ্যমে ডাইনোসরের এক নতুন যুগের জন্ম দিয়েছে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক এবং দেখতে থাকুন মুভি এক্সপ্লেইন উইথ সিনেবম। জুরাসিক ওয়ার্ল্ড ঘটনার 7 বছর আগে আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত সেন্ট হুবার্ট নামে একটি নিষিদ্ধ দ্বীপে ইনজেন কোম্পানি অর্থাৎ ইন্টারন্যাশনাল জেনেটিক টেকনোলজিস কোম্পানির একটি পরীক্ষাগারে একদল গবেষক ট্রান্সজেনেটিক মিউটেটেড ডাইনোসর তৈরি করে, যার মানে হলো এটাকে টিরেক্স এবং অন্যান্য প্রাণীদের ডিএনএ থেকে তৈরি করা হয়েছে, যেটা 6 অঙ্গ বিশিষ্ট এবং কুৎসিত ডাইনোসর। কিন্তু এই ডাইনোসরটি টিরেক্সের চেয়ে অনেক বড় আকৃতির এবং খুবই ভয়ঙ্কর, যার নাম দেয়া হয়েছে ডিস্টার্স রেক্স, যাকে সংক্ষেপে ডিরেক্স বলে। গবেষক দল যখন গবেষণা করছিল তখন তাদের অসাবধানতার কারণে ইলেকট্রিক লক সিস্টেম বিকল হয়ে পড়ে, যার ফলে ডিরেক্স ডাইনোসরটি ছাড়া পেয়ে যায়। একজন এই অবস্থা দেখে ইমার্জেন্সি লক চালু করে দেয়, যার ফলে গবেষণাগারের সকল দরজা বন্ধ হতে থাকে। কিন্তু একজন ব্যক্তি গবেষণাগারে আটকে পড়ে, অন্য আরেকজন তাকে উদ্ধার করতে যাবে। ঠিক সেই সময় ডিরেক্স সেই লোকটিকে মেরে ফেলে এবং সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়ে ডাইনোসরটি পালিয়ে যায়। এই ঘটনার ফলে সকল কর্মীরা দ্বীপটি ছেড়ে যেতে বাধ্য হয়। তারপর থেকে সেই দ্বীপটিতে সকল দেশের সরকারের পক্ষ থেকে পরিত্যক্ত ঘোষণা করা হয় আর সেখানে যাওয়া নিষিদ্ধ করে দেয়। সিন চলে আসে বর্তমানে, যেখানে ট্রান্সজেনেটিক পঙ্গপালের প্রাদুর্ভাবের কারণে পৃথিবীর জলবায়ু বিলুপ্তপ্রায় প্রাণীদের টিকিয়ে রাখার জন্য অযোগ্য হয়ে পড়েছে, যার কারণে কিছু কিছু ডাইনোসরদের তাদেরকে সমুদ্র এবং পাহাড়ি অঞ্চলে বসবাস করতে বাধ্য করা হয়। একসময় পৃথিবীতে ডাইনোসর এবং অন্যান্য বিলুপ্তপ্রায় প্রাণীদের টিকিয়ে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এদিকে মার্টিন ক্রেব নামে এই লোকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি পার্কার জেনিক্সের একজন কর্মকর্তা। সে গাড়িতে রাস্তায় জ্যামের মধ্যে বসেছিল। জ্যামের কারণ হলো একটি ডাইনোসর সেই এলাকায় চলে আসে, যেটাকে উদ্ধার করার জন্য কাজ চলছিল। সে বাইরে কিছুক্ষণ হেঁটে কি ঘটেছে দেখে আসে। কিছুক্ষণ পর সে গাড়িতে বসতেই হঠাৎ তার পেছনে খেয়াল করে একজন মেয়ে বসে আছে এবং সে তার পরিচিত, যার নাম জোরা বেনেট। জোরা বেনেট সে একজন সাবেক মিলিটারি অফিসার। পূর্বে সে গোপন মিশন পরিচালনা করত। মার্টিন একজন মিলিটারি কন্ট্রাক্টরের মাধ্যমে জোরা বেনেটের কাছে খবর পাঠিয়েছিল, তাই সে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই হঠাৎ করে তার সাথে দেখা করতে চলে আসে। মার্টিন তাকে একটি গোপন মিশনের কথা বলে, যেখানে তার কোম্পানি একটি বিশেষ মেডিসিন আবিষ্কার করতে চায়, যার নমুনা বেঁচে থাকা 3টি বড় প্রাগৈতিহাসিক ডাইনোসরের ডিএনএ থেকে নিতে হবে, যা হৃদরোগের জন্য যুগান্তকারী আবিষ্কার করবে চিকিৎসা বিজ্ঞানের জন্য। বেনেট জানায় সেই স্থানটি খুবই বিপজ্জনক এবং সেখানে গেলে ফিরে আসা অসম্ভব, তাই সে রাজি হয় না। কিন্তু মার্টিন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং বলে তার সাথে কাজ করার জন্য, যার জন্য তাকে বিপুল পরিমাণ অর্থ দেয়া হবে। এত টাকার কথা শুনে বেনেট কিছুটা অবাক হয়ে যায়। সে জানতে চায় এই বিপুল পরিমাণ অর্থ দেওয়ার কারণ কি। মার্টিন বলে এই কাজটি করার জন্য তাদেরকে পৃথিবীর সব দেশের সরকার ঘোষিত নিষিদ্ধ এলাকায় প্রবেশ করতে হবে, যার কারণে সরকার থেকে কঠিন শাস্তিও ভোগ করতে হতে পারে, আর তাই এই মিশনটি খুবই গোপনভাবে করতে হবে। জোরা বেনেট যাওয়ার জন্য রাজি হয়ে যায়। মার্টিন জোরা বেনেটকে একটি মিউজিয়ামে নিয়ে আসে। সেখানে তাকে জীবাশ্মবিদ ডক্টর হেনরি লুমিস নামে একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয়, যিনি গত 6 মাস ধরে ডাইনোসরদের উপর গবেষণা করেছেন মেডিসিন বানানোর বিষয়ে। মার্টিন তাকে বলে কম্পিউটার রিডিং অনুযায়ী এই প্রাণীগুলোর ডিএনএ এর মাধ্যমে যে মেডিসিন তৈরি হবে সেটা মানুষের আয়ু 20 বছর পর্যন্ত বাড়িয়ে দিতে পারবে। আমাদের লক্ষ্য হলো প্রাগৈতিহাসিক 3টি বড় ডাইনোসরের ডিএনএ সংগ্রহ করা, যা থেকে তারা একটি নতুন হৃদরোগের চিকিৎসা মেডিসিন আবিষ্কার করবে। ডক্টর লুমিস বলে আমাদের 3টি প্রজাতির ডিএনএ লাগবে, যাদের বসবাস থাকবে পানিতে, মাটিতে এবং বাতাসে, যার আকার হবে অনেক বড়। বেনেট জানতে চায় বড় ডাইনোসরের ডিএনএ কেন লাগবে। তখন ডক্টর লুমিস জানায় তাদের হার্টের জন্য, কারণ ডাইনোসর যত বড় হবে তাদের হার্টও অনেক বড় হবে, আর এই ডাইনোসরগুলো অনেক দিন বেঁচে থাকে। আমাদের যে 3টি ডাইনোসর লাগবে, একটি হলো মোসাসোরাস, যেটা সমুদ্রে বসবাস করে এবং দেখতে বিশাল বড়, দ্বিতীয়টি হলো টাইটানোসোরাস, যেটা জমিনে বাস করে, আর তৃতীয়টি হলো কোয়েটজলকোটলাস, যেটা আকাশে পাওয়া যাবে। জোরা বেনেট বুঝতে পারে মার্টিন জীবিত ডাইনোসরের ডিএনএ সংগ্রহ করতে চাইছে। সে মার্টিনের কাছে কারণ জানতে চায়। মার্টিন জানায় ডাইনোসরের মৃত্যুর পর তাদের হিমোগ্লোবিন থেকে দ্রুত অক্সিজেন সরে যায় এবং তাদের রক্ত জমাট বাঁধতে শুরু করে, এবং যেটা দিয়ে আমাদের কোনো কাজেই আসে
আসে না। মার্টিন ডক্টর লুমিসকে তাদের সাথে যাওয়ার জন্য বলে, কারণ এই 3টি প্রজাতির ডাইনোসর একমাত্র সেই চিনতে পারবে এবং তার জন্য এই ভ্রমণ খুবই রোমাঞ্চকর হবে। কিন্তু ডক্টর লুমিস যেতে রাজি হয় না, কারণ এটা সরকারি আইন লঙ্ঘন করা, যার কারণে কঠিন শাস্তি পেতে হতে পারে। কিন্তু মার্টিন তাকে বলে, আপনার মতো একজন লোকের এই দৃশ্য সরাসরি চোখে না দেখলে আপনার জীবনটাই বৃথা যাবে। আপনি কি চান না সেগুলো সরাসরি নিজের চোখে দেখতে? ডক্টর লুমিস অনেক চিন্তা ভাবনা করে এবং সে জানে এই সুযোগ আর পাওয়া যাবে না, তাই সে রাজি হয়ে যায়। অবশেষে তারা 3 জন সুরিনাম নামে একটি গ্রামের উদ্দেশ্যে প্লেনে করে রওনা হয়ে যায়, যেটা নর্থ ইকুয়েটর থেকে প্রায় 400 মাইল দূরে অবস্থিত। সেখানে একটি বারে জোরা বেনেট তার দীর্ঘদিনের বন্ধু কিনকেডের সাথে দেখা করে। মার্টিন তাকে ফোন করে আগেই জানিয়ে দিয়েছিল এই অভিযানের ব্যাপারে। প্রথমে কিনকেড রাজি হলেও এখন সে না করে দেয়, কারণ তারা দুজন মিলে মার্টিনের কাছ থেকে দ্বিগুণ টাকা দাবি করে। তারা বলে, এই কাজটা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে করতে হবে। মার্টিন কোনো উপায় না দেখে রাজি হয়ে যায়। কিনকেড তাদের নিরাপত্তার জন্য ববি, এডওয়াটার, নিনা এবং ক্লার্ককে তাদের সাথে নিয়ে নেয়। তারা সবাই কিনকেডের শিপে সেই 3টি ডাইনোসরের থেকে নমুনা সংগ্রহের জন্য সেন্ট হুবার্টের দিকে রওনা দেয়। তারা শিপে বসে প্ল্যান করতে থাকে কিভাবে ডাইনোসরের নমুনা সংগ্রহ করবে। ববি তার ব্যাগ থেকে একটি বোতল বের করে যেটাতে নিওটক্সিন ছিল। ডক্টর লুমিস এটার ব্যাপারে জানতে চাইলে ববি জানায় এটা ডাইনোসরকে প্যারালাইসিস করার মেডিসিন। যদি আমরা আক্রমণের শিকার হই তাহলে আমরা বেঁচে ফিরতে পারবো। ডক্টর লুমিস জানায় ডাইনোসর হত্যা করা তো প্রকৃতির বিরুদ্ধে। তখন মার্টিন তাকে বলে, আমরা কোনো ডাইনোসরকে হত্যা করতে যাচ্ছি না, আমরা শুধু স্যাম্পল নিয়ে চলে আসব। কিছুক্ষণ পর ডক্টর লুমিস সবাইকে ডাইনোসরের নমুনা সংগ্রহের জন্য একটি যন্ত্র দেখায়, যেটা ডাইনোসরের নমুনা সংগ্রহের পর অটোমেটিকভাবে রকেটের মতো আকাশের দিকে উঠে যায় এবং প্যারাশুটের মাধ্যমে নেমে আসে। তারপর তারা সবাই অপেক্ষা করতে থাকে। এদিকে রুবেন তার 2 মেয়ে ইসাবেলা এবং টেরেসাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল, যেখানে তাদের সাথে টেরেসার প্রেমিক জোবিয়ার ডবসও ছিল, যাকে রুবেন খুবই বিরক্তিকর বলে মনে করত। তারা যখন সামনে এগুচ্ছিল তখন হঠাৎ মোসাসোরাস জলজ ডাইনোসরটি তাদের বোটে আক্রমণ করে। এক নিমেষেই তাদের বোটটি পানিতে উল্টে দেয় এবং তারা পানিতে পড়ে যায়, কিন্তু ডবস বোটে আটকা পড়ে। ডবস অনেক চেষ্টা করে বোট থেকে বের হয়ে আসে। তখন ডাইনোসরটি তাকে আক্রমণ করতে আসে। সে তাড়াতাড়ি উল্টে যাওয়া বোটের উপরে উঠে পড়ে এবং প্রাণে বেঁচে যায়। তারা সবাই উল্টে থাকা বোটের উপর আশ্রয় নেয়। পরদিন সকালে রুবেন দেখতে পায় একটি শিপ তাদের সামনে দিয়ে যাচ্ছে এবং সে সেটাকে সিগন্যাল দেয়। জোরা বেনেট তাদেরকে উদ্ধার করে। উদ্ধার করার পর সবাই জানতে চায় তাদের বোট কিভাবে উল্টে গেছে। তখন তারা জানায় একটি প্রাণীর কথা, যেটা দেখতে অনেক বড় ছিল। তারা সবাই বুঝতে পারে এটা মোসাসোরাস ডাইনোসর ছিল। মার্টিন জানতে চায় আমরা টার্গেট থেকে কত দূরে আছি। জোরা বেনেট জানায় টার্গেটের কাছাকাছি পৌঁছতে আমাদের 2 ঘন্টা সময় লাগবে। রুবেন আর তার পরিবার শিপে থাকা সকলের কথা শুনে বুঝতে পারে তারা যে প্রাণীটির কাছ থেকে বেঁচে ফিরেছে সেই প্রাণীটির দিকে তারা এগোচ্ছে। এটা শুনে তারা কিছুটা ঘাবড়ে যায়। কিনকেড তার শিপে থাকা ট্র্যাকিং ম্যাপটি খুলে দেখে তারা যে ডাইনোসরের দিকে এগিয়ে যাচ্ছে সেটা তাদের দিকেই এগিয়ে আসছে এবং সাথে সাথেই তাদের শিপ নড়ে ওঠে। জোরা বেনেট এবং বাকিরা যে যার মতো প্রস্তুতি নিতে থাকে। ডাইনোসরটি তাদের দিকে এগিয়ে আসতে থাকে এবং তাদের শিপের সাথে সাথে চলতে থাকে। বেনেট তার অস্ত্র নিয়ে রেডি হয়ে থাকে ডিএনএ সংগ্রহ করার জন্য। ডক্টর লুমিস জানায় 10 মিটারের কাছাকাছি এলে শুট করার জন্য। বেনেট বসে অপেক্ষা করতে থাকে। আচমকা ডাইনোসরটি সমুদ্রের পানিতে লাফ দেয়, যার ফলে তাদের শিপটি সজোরে দুলে ওঠে এবং বেনেটের হাতে থাকা বন্দুকটি মিসফায়ার করে। বেনেট ডক্টর লুমিসকে বলে আরেকটা গুলি নিয়ে আসতে। তখন ডক্টর লুমিস আরেকটা গুলি তার বন্দুকে লোড করে দেয় এবং তার সাথে সাথেই ডাইনোসরটি তাদের শিপে সজোরে ধাক্কা দেয়। এতে জোরা বেনেট শিপ থেকে উল্টে পড়ে যায়। একটি দড়িতে বাধা থাকার কারণে সে ঝুলে থাকে। ডাইনোসরটি বেনেটকে আক্রমণ করার চেষ্টা করে। ঠিক সেই সময় ডক্টর লুমিস তার হাত ধরে তাকে উপরে তুলে নেয়। বেনেট তার পজিশন নিয়ে ডাইনোসরের দিকে নিশানা করে গুলি চালায় এবং ডিভাইসটি ডাইনোসরের গায়ে লাগে এবং অটোমেটিকভাবে ডিএনএ সংগ্রহ করার পর সেটি উপরে উঠে আসে এবং তাদের প্রথম মিশন সফল হয়। কিছুক্ষণ পর তারা শিপটিকে একটি জায়গায় দাঁড় করায়। ডক্টর লুমিস ডিএনএটি হাতে নেয় এবং সবাই আনন্দ উল্লাস করতে থাকে। কিছুক্ষণ পর তারা সবাই দেখতে পায় কিছু ডাইনোসর তাদের শিপটিকে ঘিরে ধরেছে এবং তাদের দিকে এগিয়ে আসছে। এই ডাইনোসরগুলো হলো সাইনোসোরাস প্রজাতির ডাইনোসর। মোসাসোরাস ডাইনোসরটি শিকারে সহযোগিতা করার জন্য এদেরকে ডেকে নিয়ে আসে। ববি তার বন্দুক নিয়ে সেই ডাইনোসরগুলোর দিকে গুলি করতে থাকে। এর মধ্যে একটি ডাইনোসর জাহাজে আক্রমণ করে এবং ববিকে হত্যা করে। তারা সবাই এটা দেখে আতঙ্কিত হয়ে যায়। এর কিছুক্ষণ পর মোসাসোরাস ডাইনোসরটি তাদের শিপে সজোরে ধাক্কা দেয় এবং বোটটি একপাশে কাত হয়ে যাওয়ায় উপরে থাকা নিনা বোট থেকে পড়ে যাচ্ছিল। নিনা রেলিং ধরে ঝুলে থাকে এবং তাকে আরেকটি ডাইনোসর আক্রমণ করার জন্য চেষ্টা করে।
শিপটি কাত হয়ে যাওয়ার কারণে ইসাবেলা পানিতে পড়ে যাচ্ছিল। ঠিক এমন সময় তার বাবা তার হাতটি ধরে ফেলে এবং ডাইনোসরটি তাকে আক্রমণ করার আগেই তাকে দ্রুত শিপে তুলে নেয়। এদিকে কিনকেইড অবস্থা বেগতিক দেখে একটি দ্বীপের দিকে স্পিড বাড়িয়ে অগ্রসর হতে থাকে। এদিকে ডাইনোসরটিও তাদের থেকে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছিল এবং কিছুক্ষণের মধ্যেই সে শিপটিকে সজোরে ধাক্কা দেয়। টেরেসা রেডিওর ব্যবহার করে সাহায্যের জন্য ডাকার চেষ্টা করে, কিন্তু মার্টিন আতঙ্কিত হয়ে পড়ে এবং মিশনের গোপনীয়তা রক্ষা করার জন্য তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কিন্তু টেরেসা ব্যালেন্স হারিয়ে শিপ থেকে পড়ে যায় এবং ঝুলে থাকে। টেরেসা তাকে বাঁচানোর জন্য সাহায্য চায়, কিন্তু মার্টিন তাকে সাহায্য করতে অস্বীকৃতি জানায়। টেরেসা হাত ফসকে জলে পড়ে যায়। জোভিয়ার তার চিৎকার শুনে তাকে উদ্ধার করতে জলে ঝাঁপিয়ে পড়ে। রুবেনও বুঝতে পারে এই শিপে থাকাটা নিরাপদ নয়, তাই সে তার মেয়েকে নিয়ে পানিতে লাফ দেয়। রুবেন আর তার পরিবার অভিযানকারী দল থেকে আলাদা হয়ে যায়। ডাইনোসরটি তাদের শিপে সজোরে ধাক্কা দেয়। শিপটি একটি পাহাড়ের সাথে ধাক্কা খায়। বেনেট এবং লুমিস অল্পের জন্য বেঁচে যায়। কিনকেইড তাদের সবাইকে পানিতে লাফ দিতে বলে এবং তারা সবাই পানিতে লাফ দেয়। কিছুক্ষণ পর ডাইনোসরটি পাশ কাটিয়ে চলে যায়। কিনকেইড এটা দেখে খুশি হয়ে যায় এবং সামনে তাকাতেই সে দেখতে পায় শিপটি তীরের দিকে এগিয়ে যাচ্ছে। তার আর কিছুই করার ছিল না। শিপটি সরাসরি তীরে উঠে পাথরের সাথে ধাক্কা খেয়ে অনেক ক্ষতি হয়ে যায়। তারা সবাই তাদের সরঞ্জাম নিয়ে তীরে উঠে আসতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই তীরে পৌঁছানোর পর নিনাকে একটি ডাইনোসর আক্রমণ করে এবং সে সেখানে মারা যায়। এটা দেখে কিনকেইড এবং অন্যান্য সবাই খুবই মর্মাহত হয়ে পড়ে, কারণ এর মধ্যেই দুজন সহকর্মীকে তাদের হারাতে হলো। অপরদিকে রুবেন তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মিলিত হয় এবং তারা রওনা হয় লোকালয়ের খোঁজ করার জন্য। ব্যানেট এবং তার দলও রওনা হয় অন্য আরেকটি ডাইনোসরের নমুনা সংগ্রহ করার জন্য। হাঁটতে হাঁটতে ব্যানেট জানায় সে বোটে থাকা রেডিও ব্যবহার করে উদ্ধারকারী দলকে সিগন্যাল পাঠিয়েছে আর তারা হেলিকপ্টার নিয়ে তাদের উদ্ধার করতে আসবে। তাই আমাদের সন্ধ্যা হওয়ার আগেই একটি উঁচু স্থানে গিয়ে পৌঁছাতে হবে। এদিকে রুবেন ও তার পরিবার হাঁটতে হাঁটতে ইঞ্জেন কোম্পানির কিছু পাইপ দেখতে পায়। সে মনে করে এটি গ্রামের দিকে গেছে এবং তারা সবাই সেদিকে এগোতে থাকে। ব্যানেট এবং তার দলবল জঙ্গলে জলের উপর হাঁটছিল। ব্যানেট মার্টিনের কাছে জানতে চায় সেই মেয়েটি রেলিং থেকে কিভাবে পড়ে গিয়েছিল। তুমি তো তার কাছেই ছিলে, তাকে বাঁচালে না কেন? মার্টিন জানায় শিপে ধাক্কা লাগার ফলে পড়ে গিয়েছিল। মার্টিন আর কিছু না বলে চুপ করে থাকে। ব্যানেট বুঝতে পারে সে কিছু লুকোচ্ছে। তারা সবাই জঙ্গলের রাস্তা দিয়ে অগ্রসর হতে থাকে। অপরদিকে রুবেন তার পরিবার নিয়ে এগোচ্ছিল। ইসাবেলা একটি ছোট ডাইনোসরের বাচ্চাকে দেখতে পায় এবং ভয় পেয়ে যায়। তার বাবা এসে তাকে সান্ত্বনা দেয় এবং রুবেন তার মেয়েকে বাঁচানোর জন্য ডবসকে ধন্যবাদ জানায় এবং সামনের দিকে এগোতে থাকে। এদিকে ব্যানেট এবং তার দল জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছিল। মার্টিন একটি পানির পাত্রে পানি ভরে নিচ্ছিল এবং সেখানে একটি লকেট দেখতে পায় এবং উপর থেকে তার হাতে রক্ত পড়ছিল। উপরের দিকে তাকাতে সে দেখতে পায় একটি বিধ্বস্ত হেলিকপ্টারে একজন পাইলটের মৃতদেহ ঝুলে আছে এবং তার হাতে একটি পিস্তল রয়েছে। পিস্তলটি সে তার কাছে নিয়ে নেয়। রুবেন ও তার পরিবার রাত হয়ে যাওয়ার কারণে একটি স্থানে আশ্রয় নেয়। তারা সেখানে রাতে ঘুমিয়ে পড়ে। ডবস তার প্রাকৃতিক কাজ সারার জন্য একটি স্থানে যায়। ঠিক সেই সময় একটি ডাইনোসর তাকে আক্রমণ করতে যাবে এবং আরেকটি ডাইনোসর এসে সেই ডাইনোসরকে মেরে ফেলে এবং সেটাকে নিয়ে চলে যায়। ডবস খুবই ভয় পেয়ে যায় এবং এবারের মতো বেঁচে যায়। ব্যানেট আর তার দল একটি বড় মাঠে চলে আসে। হঠাৎ তারা ডাইনোসরের গর্জনের শব্দ শুনতে পায় এবং তারা টাইটানোসরাসের একটি বিশাল পাল দেখতে পায়। তারা সবাই খুবই হতবাক হয়ে যায় এত বড় পাল দেখে। ডক্টর লুমিস একটি ডাইনোসরের সামনে গিয়ে ছুঁয়ে দেখে এবং আনন্দে অভিভূত হয়ে পড়ে। ব্যানেট গুলি করে ডাইনোসরের ডিএনএ সংগ্রহ করে। মার্টিন স্যাম্পলটি তার ব্যাগে ভরে নেয়। এখন শুধুমাত্র তাদের কোয়েটজালকোটলাস প্রজাতির ডাইনোসরের ডিএনএ সংগ্রহ করতে হবে। এদিকে রুবেন ও তার পরিবার জঙ্গলে হাঁটতে হাঁটতে একটি স্থানে পৌঁছায়, যেখানে তারা দেখতে পায় একটি স্থানে কিছু সরঞ্জাম পড়ে আছে। টেরেসা সেদিকে এগিয়ে যায় সেখানে কি আছে দেখার জন্য, কিন্তু হঠাৎ একটি মৃত ডাইনোসর দেখতে পায় এবং কিছুটা ঘাবড়ে যায়। এর পরপরই একটি ছোট ডাইনোসর এসে তাকে আক্রমণ করতে যাবে। ঠিক এমন সময় ডাইনোসরটি পেছনে কিছু দেখতে পেয়ে তাকে আক্রমণ না করে সেখান থেকে পালিয়ে যায়। টেরেসা পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় বিশাল এক ডাইনোসর ঘুমিয়ে আছে। সে ধীরে ধীরে সেখানে এসে পৌঁছায় এবং সেখানে একটি ইমার্জেন্সি র্যাফট দেখতে পায় এবং সেটা নিয়ে আস্তে আস্তে তাদের দিকে যেতে থাকে। সে ইমার্জেন্সি র্যাফটটি খুলে ফেলে আর পানিতে ফেলে দেয়, আর সে খেয়াল করে ডাইনোসরটি সেখানে নেই। ডাইনোসরটি নদীতে পানি খেতে যায়। তারা সবাই নিঃশব্দে নৌকাতে উঠে বসে এবং নৌকা চালাতে শুরু করে। নৌকা চালানোর শব্দ শুনে ডাইনোসরটি তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তারা সবাই সেখান থেকে দ্রুত নৌকা চালিয়ে চলে যেতে চায়, কিন্তু ডাইনোসরটি ছিল বিশাল বড়, সহজেই তাদের সামনে চলে আসে। ডাইনোসরটি তাদের নৌকাটি উল্টিয়ে দেয় এবং তাদের উপর আক্রমণ করে। তারা জলের স্রোতের সাথে ভাসতে থাকে এবং ডাইনোসরটি তাদেরকে ধরার জন্য চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টার পর তারা তিনজন একটি নিরাপদ স্থানে চলে
আসে, কিন্তু ইসাবেলা সেই নৌকার নিচে আশ্রয় নেয়। ডাইনোসরটি বুঝতে পেরে নৌকার উপর আক্রমণ করে। ডাইনোসরটি তাকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু সেই সময় তার বাবা তার হাত ধরে তাকে টেনে নিয়ে যায়। ভাগ্য ভালো হয় ইসাবেলা সেখান থেকে বেঁচে যায়। ডাইনোসরটি অনেক চেষ্টা করেও তাদের কাছে আসতে পারে না এবং সেখান থেকে চলে যায়। ব্যানেট এবং তার দল একটি উঁচু পাহাড়ের ধারে চলে আসে এবং দড়ি বেয়ে 20 ফুট নিচে একটি প্রাচীন মন্দিরে ডাইনোসরের বাসাতে পৌঁছায় এবং খুব সহজেই ডক্টর লুমিস সেই ডাইনোসরের ডিম থেকে নমুনা সংগ্রহ করে। কিন্তু এর মধ্যেই একটি ডাইনোসর তার বাসায় ফিরে আসে এবং তাদের দুজনের উপর আক্রমণ করে এবং স্যাম্পলটি ডক্টর লুমিসের হাত থেকে মাটিতে পড়ে যায়। বাইরে ঝুলে থাকা ক্লার্ক তাদেরকে বাঁচানোর জন্য ডাইনোসরের দিকে হাতে থাকা হাতুড়িটি ছুঁড়ে মারে এবং ডাইনোসরটি তার দিকে এগিয়ে আসে। সে উপরে ওঠার জন্য কিনকেটকে ডাকতে থাকে। কিনকেট দেখে ডাইনোসরটি তার পিছু নিয়েছে। সে উপরের দিকে তাকে টানতে থাকে। ডাইনোসরটির পায়ে রশিটি আটকে যায় এবং ডক্টর লুমিসকে এক ঝটকায় গুহার বাইরে ফেলে দেয়। ব্যানেট সেই দড়িটি শক্তভাবে ধরে থাকে এবং ডক্টর লুমিসকে উপরের দিকে টানতে থাকে। এর মধ্যে স্যাম্পলটি নিচে পড়ে যাচ্ছিল। ডক্টর লুমিস সেটাকে ধরে ফেলে এবং প্যারাশুটে ভাসিয়ে দেয়। পাহাড়ের গায়ে ঘষা খেয়ে দড়িটি ছিঁড়ে যায়। ডক্টর লুমিস পাহাড় ধরে ঝুলে থাকার চেষ্টা করে, কিন্তু হাত ফসকে নিচে পড়ে যায়। ডক্টর লুমিস জঙ্গলের ডালপাড়ার উপর পড়তে পড়তে নিচে পানিতে গিয়ে পড়ে এবং সে বেঁচে যায়। এদিকে কিনকেট এবং মার্টিন রশি ধরে ক্লার্ককে উপরে নিয়ে আসতে থাকে, কিন্তু তারা দেখতে পায় ক্লার্ককে ডাইনোসরটি গিলে খাচ্ছে এবং ডাইনোসরটি তাদের উপরেও আক্রমণ করে। মার্টিন এবং কিনকেট তারা মন্দিরের সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে এবং ব্যানেটও দড়ি বেয়ে নিচে নেমে আসে এবং তারা সবাই এই যাত্রায় মৃত্যুর হাত থেকে ফিরে আসে এবং 3টি ডাইনোসরের স্যাম্পল কালেকশন সম্পন্ন হয়। এদিকে রুবেন এবং তার পরিবার নৌকা নিয়ে একটি স্থানে চলে আসে। এটা হচ্ছে সেই স্থান যেখানে এই ডাইনোসরগুলোর গবেষণাগার ছিল, যেটা আমরা মুভির শুরুতে দেখিয়েছিলাম। অপরদিকে ব্যানেট এবং তার দলবলও সেখানে চলে আসে এবং তারা দুই দল একে অন্যকে খুঁজে পায়। টেরেসা মার্টিনের ওপর দোষ দিতে থাকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য, কিন্তু মার্টিন তার হাতে বন্দুক নিয়ে এগিয়ে আসে, যেটা দেখে ব্যানেট কিছুটা অবাক হয়ে যায়। মার্টিন এখানে এসে বিশ্বাসঘাতকতা করে এবং ব্যাগটি তার কাছে নিয়ে নেয় এবং হেলিকপ্টার আসার জন্য অপেক্ষা করতে থাকে। তারা আশেপাশে ডাইনোসরের তুমুল গর্জন শুনতে পায়। হঠাৎ তাদের দিকে কয়েকটি উড়ন্ত ডাইনোসর আক্রমণ করে এবং তারা সবাই ইঞ্জিন কোম্পানির ল্যাবের ভেতর ঢুকে পড়ে এবং দরজা আটকিয়ে দেয়। ডাইনোসরটি দরজা ভেঙে ফেলার চেষ্টা করে। ব্যানেট ল্যাবের বাইরে ছিল। ডাইনোসরটি তাকে দেখতে পেয়ে তার উপর আক্রমণ করে এবং সে মার্টিনের সাথে একটি গাড়ির নিচে আশ্রয় নেয়। ল্যাবের ভেতরে ইসাবেলাকে একটি ডাইনোসর আক্রমণ করে এবং সে একটি ফ্রিজের ভেতর লুকিয়ে পড়ে। রুবেন আর তার পরিবার ডাইনোসর থেকে বাঁচার জন্য একসাথে বসে থাকে আর সুযোগ বুঝে তারা মাটির নিচে একটি আন্ডারগ্রাউন্ডের টানেলে ঢুকে পড়ে। এদিকে ল্যাব থেকে কিনকেট এবং ডক্টর লুমিস একটি হেলিকপ্টারকে আসতে দেখে। সেটাকে থামানোর জন্য কিনকেট রওনা হয়ে যায়। এদিকে হেলিকপ্টার এসে কাউকে দেখতে না পেয়ে তারা সিদ্ধান্ত নেয় নিয়ম অনুযায়ী 2 মিনিট এখানে অপেক্ষা করবে। মার্টিন একটি গাড়ির চাবি খুঁজে পায় এবং গাড়িটি নিয়ে হেলিকপ্টারের দিকে ছুটে যায়। ব্যানেট দেখতে পায় মানুষের গন্ধ পেয়ে ডাইনোসরটি মাটির নিচে টানেলের ঢাকনা খুলে ঢুকে পড়ে এবং ব্যানেটও সেই টানেলের মধ্যে ঢুকে পড়ে। অপরদিকে হেলিকপ্টার চলে যাচ্ছিল প্রায়। লুমিস সেই হেলিকপ্টারের দিকে ছুটে যায় এবং ডাকতে থাকে। হঠাৎ সে দেখতে পায় তার সামনে ফ্লেয়ার গান। সে ফ্লেয়ার গানটি চালিয়ে দেয় এবং হেলিকপ্টারটি তার অবস্থান শনাক্ত করতে পারে এবং সেদিকে এগিয়ে যায়। ডক্টর লুমিস হেলিকপ্টারকে তার দিকে আসার জন্য ইশারা করতে থাকে। ঠিক সেই সময় 6 অঙ্গ বিশিষ্ট ভয়ঙ্কর ডাইনোসরটি উদয় হয় এবং হেলিকপ্টারকে নিমেষেই ধ্বংস করে ফেলে। কিনকেডের সামনে হেলিকপ্টারটি মাটিতে পড়ে ধ্বংস হয়ে যায়। সে শুনতে পায় মাটির নিচে টানেলের ভেতর থেকে কেউ তাকে ডাকছে। সে টানেলের মুখ খুলে দিতেই সেখানে রুবেন আর তার পরিবারকে দেখতে পায় আর তারা সবাই টানেলের ভেতর ঢুকে পড়ে। কিছুক্ষণ পর তারা সবাই বড় একটি বন্ধ থাকা গেটের সামনে চলে আসে, কিন্তু গেটটি খোলার সুইচ বাইরে ছিল। এর মধ্যে টানেলের ভেতর তাদেরকে একটি ডাইনোসর আক্রমণ করতে আসে। ইসাবেলা ছোট হওয়ায় সে গেটের সামান্য ফাঁক দিয়ে বের হয়ে আসে এবং গেটটি খুলে দেয়, কিন্তু এর মধ্যে সেখানে ভয়ঙ্কর ডাইনোসরটি উপস্থিত হয়। ডাইনোসরটিকে তারা খুব সামনে থেকে দেখতে পায়। এটা দেখতে খুবই কুৎসিত ছিল। তারা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। মার্টিন একটি গাড়ি নিয়ে সেই ডাইনোসরটির দিকে ছুটে আসে। ডাইনোসরটি তার গাড়িকে আটকিয়ে ফেলে এবং মার্টিনকে মেরে ফেলে। এই ফাঁকে তারা সবাই সেই টানেলের ভেতর থেকে বের হয়ে আসে। তারা একটি স্থানে এসে নৌকা খুঁজতে থাকে। ঠিক এমন সময় সেই ডাইনোসরটি ইসাবেলার ঠিক সামনেই উপস্থিত হয়। ইসাবেলা চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। ডাইনোসরটি যেখানে আলো আছে সেখানেই ফলো করছিল। সেটা দেখে কিনকেট একটি ফ্লেয়ার গান চালিয়ে ডাইনোসরটির মনোযোগ আকর্ষণ করে এবং তার দিকে নিয়ে যায়। ডাইনোসরটি কিনকেটের দিকে এগোতে থাকে। কিনকেট পানিতে লাফ দেয় এবং ডাইনোসরটিকে দূরে সরিয়ে নিয়ে যেতে থাকে। তারা সবাই একটি স্পিড বোটে উঠে বসে এবং ডাইনোসরটি তাদের আক্রমণ করতে যাবে। ঠিক এমন সময় তারা দ্রুত গতিতে চালিয়ে নিরাপদ স্থানে চলে যায়। ডাইনোসরটি তাদেরকে ধরতে না পেরে গর্জন করতে করতে সেখান থেকে চলে যায়। তারা কিনকেটকে খুঁজতে থাকে এবং কিছুক্ষণ পর তাকে দেখতে পায় এবং তাকে স্পিড বোটে তুলে নেয়। তারা সবাই তাদের এই অভিযানের পর লোকালয়ের দিকে রওনা হয়ে যায়। পরবর্তীতে তাদের উদ্ধার করা নমুনাগুলো নিয়ে জোরা এবং ডক্টর লুমিস কোনো রকমের
পেটেন্ট ছাড়াই নতুন ওষুধ বিতরণ করতে সম্মত হয়, যার ফলে এটি সমগ্র মানবজাতির জন্য উন্মুক্ত করে দেয়া হয়। আর এখানেই শেষ হয় আমাদের এই মুভির কাহিনী। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।